আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি জর্জিয়া থেকে। আমার সাথে আছে মৃদুল আঙ্কেল। আমরা যাচ্ছি চ্যাটানুগা, টেনেসি। সেখানে রুবি ফলস দেখবো, আরেকটা কি যেন দেখবো আঙ্কেল? রক সিটি মাউন্টেন। খুবই এক্সাইটিং একটা ট্যুর হবে, আপনারা আমি জানি এনজয় করবেন। আর আমরা আমেরিকা ট্যুরের এখন আজকে আমি থাকবো জর্জিয়াতে, ইনশাল্লাহ আজকে রাতে থাকবো না, আমি বিকেলের দিকেই বের হয়ে যাব লুইজিয়ানার দিকে। এবং আই এম হ্যাভিং অ্যান অ্যামেজিং টাইম। আমি আশা করি আপনারা এনজয় করছেন আমার সাথে এই আমেরিকান ট্যুর। আজকে একটু বৃষ্টি, কিন্তু টেনেসিতে বৃষ্টি হওয়ার কথা না। আর এখানে যেতে হলে আপনার $26 মনে হয় পার পারসন লাগে এন্ট্রি ফি। রুবি ফলসে, ওয়ান অফ দ্য বেস্ট প্রিটিয়েস্ট ফলস ইন আমেরিকা। আর তো আপনার প্লাস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, আপনার আগে থেকে রিজার্ভেশন নিয়ে। ফলসটা হচ্ছে কি এটা গুহার ভিতরে, এটা গুহার ভিতরে ফলস। জি জি, হ্যাঁ, এটা হচ্ছে কি গুহার ভিতরে ফলস, ওইটা রুবি ফলস যেটা। আর রক সিটি মাউন্টেন যেটা হচ্ছে কি আপনার পাহাড়ের উপরে একটা রক দেওয়ার ইয়ে করছে আর কি, লাইক পাথর দিয়ে একটা সিঁড়ির মতো বানাইছে, প্লাস ওখানে একটা বড় ফলস আছে, ওইটা আমরা দেখবো আজকে। ট্রুলি এক্সাইটিং একটা ট্যুর হবে আজকে আপনাদের জন্য, আমার জন্য। হচ্ছে 100 মাইল স্পিডে, কিন্তু তারপরও কোনো শেকিং নাই। গাড়িটা তো আনবিলিভেবলি স্মুথ, যে কন্টিনিউয়াসলি এরকম স্পিডে চলে। কোনো 100 মাইল 180 কিলোমিটার, তো এটা 160 কিলোমিটার পার ঘন্টায় আর কি। এবং ফিল নাই, মনে হয় 30-40 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছি, এত স্মুথ গাড়িটা আঙ্কেল। এটা জিএমসির কি নাম যেটা যেন? ইউকন ডিনালি জিএমসির আমেরিকান মেড, সুপার স্মুথ গাড়ি। বাট প্রবলেম হলে গাড়িগুলো আসলে কয়েক বছরের জন্য ভালো, এরপরে লং টার্মের জন্য ইজ নট গ্রেট। গ্যাস মাইলেজ, গ্যাস খায় অনেক বেশি। বাট এটা হলো সুপার লাক্সারি ভেহিকেল। এখানে আপনি ওই যে বললাম যে আপনি 8-10 ঘন্টা গাড়ি চালালে আপনি টায়ার্ড হবেন না, কারণ ইটস লাইক জাস্ট সিটিং ইন ইউর লিভিং রুম, সো কমফোর্টেবল। আমেরিকা এমন একটি দেশ যেখানে আপনি সিজনের যে কোনো সময় স্কি করতে যেতে পারবেন, ওয়াটার স্পোর্টস করতে যেতে পারবেন। মরুভূমি আছে, নদী, সাগর, বিল, খাল, কি বলেন কি নাই আপনার এখানে। যেটা আমি প্রায় বলি, অনেকে আবার চ্যালেঞ্জ করেন যে 50টা দেশ কিভাবে, 50টা স্টেট। হ্যাঁ, অবশ্যই 50টা স্টেট, কিন্তু এটাকে 50টা আলাদা দেশ হিসেবে ধরলেও ভুল হবে না, কারণ ইট ইজ সো ডাইভার্স। এখানে ল্যান্ডস্কেপ এত ডিফারেন্ট, আর ইট ইজ জাস্ট অ্যামেজিং। এই জন্যই মনে হয় মানুষ সারা পৃথিবী থেকে এখানে আসার জন্য পাগল হয়ে আছে। এই জর্জিয়া, এটা কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের চাইতে সাইজে বড়। আমরা ট্রাভেল করছি, যাচ্ছি টেনেসি। এখন আমরা যারা যখন গাড়ি চালাতে চালাতে বিভিন্ন গল্প হয়, তার মধ্যে একটা হলো টারজান ভিসা নিয়ে কথা উঠছে। আঙ্কেল, একটু টারজান ভিসা সম্পর্কে বলো। টারজান ভিসা বলতে ওইটা কোনো ভিসা না, আমাদের বাংলাদেশ থেকে যারা আমেরিকাতে অবৈধ পথে আসে ওদেরকে অনেকে টারজান ভিসা বলে, লাইক ইটস কাইন্ড অফ ডিসরেসপেক্টফুল করে ওদের জন্য। বাট এটা জঙ্গল দিয়ে আসে, এই জন্য টারজান ভিসা বলা হয়। বাট টু বি ওদেরকে রেসপেক্ট করে বলতেছে ওটা টারজান ভিসা না, জাস্ট ওদেরকে বলা হয়। কিন্তু ওটা হয়েছে কি, ওরা বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে আসে মেইনলি। ওরা বাংলাদেশ থেকে দালালদের কাছে কন্ট্রাক্ট করে, অনেকে আছে 30 লক্ষ, কেউ আছে 35 লক্ষ, কেউ আছে 30-25 লক্ষ এরকম টাকা কন্ট্রাক্ট করে
ওরা বিভিন্ন দেশ ঘুরে নিয়ে আসে। লাইক প্রথমে আমার জানা মতো রিসেন্টলি আমার পরিচিত আমার এলাকার কয়েকজন আসছে, ওদের সাথে আমার কথা হয়েছে। ওরা বলছে যে ওরা প্রথমে বাংলাদেশ থেকে ওদেরকে ইন্ডিয়ার ভিসা করাইছে, তারপর লিগেল ওয়ে ভিসা করেছে ইন্ডিয়াতে ওরা আসছে, দিল্লিতে ছিল 7-10 দিন, তারপর কেউ আছে 2 দিন থাকে, কেউ আছে অনেকে আবার ইন্ডিয়া থেকে ফিরে চলে যায় বাংলাদেশে। ওদেরকে পরে নেক্সট ভিসা দেয় ওদেরকে বাংলাদেশ থেকে, অনেকে আছে দুবাই দেয়, অথবা বাংলাদেশ থেকে অনেকে ওই তো আবার কেউ আছে ইন্ডিয়া থেকে স্ট্রেট অথবা বাংলাদেশ থেকে স্ট্রেট ব্রাজিলের ভিসা নেয়, হুইচ ইজ লাইক ইজি রুট। তো বলিভিয়া পর্যন্ত ভিসা নিয়েছে, তারপর ইন্ডিয়া থেকে ওরে দুবাই আনছে, দুবাই থেকে ওরে বলিভিয়া আনছে, আইনা ওইখানে ওই বলিভিয়াতে ছিল 4-5 দিন, তারপর আস্তে আস্তে ওই বলিভিয়া থেকে ওই হেঁটে অথবা বাসে ট্রেনে যেভাবে পারছে ওদেরকে আস্তে আস্তে সাউথ আমেরিকার মধ্যে করে নিয়ে আসছে। পানামার জঙ্গল আনছে, আইনা 2 দিন 3 দিন যেদিন লাগছে পানামার জঙ্গলে, এভাবে করে ওদেরকে মেক্সিকোতে ঢুকাইছে। ওদের থাকা খাওয়ার কষ্ট কোথায় ছিল? থাকা খাওয়া এভরিথিং অন দ্য রোড। আর ওই যে বললো যে বাসায় ছিল কারো বাসায়, হ্যাঁ ওইটা কি করছে, ওই আমাকে যেটা বলছে আমার যে রিলেটিভ যে আসছে, ও বলছে যে ওই বলিভিয়া থেকে আস্তে আস্তে একটা দেশ, মনে করেন নিকারাগুয়া আছে, চিলি আছে, গুয়াতামালা, এরকম করে করে একটা দেশ পর একটা দেশ ওদেরকে বাসে আনছে, হাঁটাই আনছে। তারপর পানামার জঙ্গল যেটা সবচেয়ে যেটা ডেঞ্জারাস জঙ্গল, ওইটা অনেক টাফ। ওই জঙ্গলের মধ্যে থেকে 2 দিন 3 দিন হাঁটতে হয়, খাবার দাবার কিছু না, একদম অল্প খাবার নিয়ে ওদেরকে হাঁটায়। ওরা শেল্টার নিয়েছিল একজনের বাসায়, সেখানে তোমার ওই যে পুলিশে ধরে নিয়ে গেছিল। একজনের বাসা বলতে কি আঙ্কেল, ওই যখন ওরা মেক্সিকোতে ঢুকছে, মেক্সিকোর আগে না, আচ্ছা মেক্সিকোতে ঢুকার পর মেক্সিকোর একদম লাস্ট বর্ডারে ওইখানে ওদেরকে দালালে ওদেরকে লাইক আমাদের দেশে এয়ারবিএনবি যাবে আছে ওইরকম বাসা রেন্ট করে ওদেরকে রাখে। তো ওইখানে একবার ওদেরকে ওই আসার পরে প্রায় মেক্সিকোতে ওরা 2.5 মাস ছিল। মেক্সিকোর লাস্ট বর্ডার থেকে এই বর্ডার আমাদের আমেরিকা বর্ডার 2.5 মাসের মধ্যে একবার ওদেরকে ওই মাফিয়ারা এসে ধরে নিয়ে গেছে। মাফিয়াদের কাছ থেকে প্রায় আমাদের $6,000 মতো, বাংলা 6,7 লক্ষ যাই আছে, ওরা তো ডলারে কাউন্ট করে এরকম ছুটে আনতে হয়েছে। তারপর আনছে ওই আমাদের বাংলাদেশের দালাল যে ওর লোক দিয়ে ছুটে আনছে, তারপর আবার পুলিশে ধরে নিয়ে গেছে, অনেক হ্যাসল করতে হয়েছে। তারপর যখন মেক্সিকো থেকে আমাদের একদম এই বর্ডারে চলে আসছে, মেক্সিকো আর ইউএসএ বর্ডার এখানে ছিল প্রায় অনেক দিন, এভাবে যাই হোক তারপর ওই দালালরা ওই আমেরিকার বর্ডার ক্রস করা হয়েছে। করানোর পরে ওইখানে ওই আমাদের যে ইউএসএ বর্ডার গার্ড যেটা, ওরা বর্ডার ক্রস করার পর ওদের কাছে ওরা এসে আত্মসমর্পণ করছে যে লুক উই আর লাইক অ্যাসাইলাম, এরকম আছে না যে শরণার্থী, আমাদের বাড়িঘর নাই তাই না আমাদের। তারপর ওরা ওদেরকে ইয়েতে নিয়ে গেছে, ডিটেনশন সেন্টার যেটাকে বলে আমাদের এখানে শেল্টারে দেখি, ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ওরা ওইখানে ফ্রি লয়ার পাওয়া যায়, ফ্রি লয়ারের মাধ্যমে ওদেরকে কেস করতে হয়, কেস করে মানে কেস অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি আমার বাড়িঘর নাই, অ্যাসাইলাম এরকম পলিটিক্যাল সমস্যা, যার যেটা কি কেস, যে কেসের জন্য যে আসছে, অথবা অনেকে আছে বাংলাদেশে যে দালাল বইলে দেখি এভাবে কি করতে হয়, এইভাবে একই পরে আপনার ওই তারপরে এখানে ওই ডিটেনশন সেন্টারে ওদেরকে কোর্ট হয়, হওয়ার পরে ওদেরকে বেল করতে হয়। তো মনে করেন যে আসছে ওর পরিচিত লোক এখানে আসে, ওদেরকে বেল করাতে হয়েছিল প্রায় $12,000 দিয়ে। তারপর $12,000 বেল করার পর ওরা ছেড়ে দিচ্ছে, তারপর এখান থেকে ও নিয়ে আসছে। বাট আরেকটা কথা বলতেছি, আপনারা কেউ আমার কথা শুই না, এভাবে আইসেন না। ওরা কিভাবে আসছে ওরা জানে, ওদের দালাল দিয়ে আসছে, এটা কোনো রাইট ওয়ে না আমেরিকাতে আসার। আপনারা আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট লিগেল ওয়েতে আসবেন। আপনার যদি যোগ্যতা দিয়ে আসবেন, আপনার যোগ্যতা থাকে, আপনি পড়ালেখার জন্য আসতে পারেন, স্টুডেন্ট ভিসা আসতে পারেন, পড়ালেখার জন্য আসতে পারেন, আইসে এখানে আপনি ভালো ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করেন, এখানে আপনি চাকরি করতে পারবেন। আর বাংলাদেশ থেকে 30 লক্ষ 35 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে আসার কোনো মানে নাই। আপনি এই টাকা বাংলাদেশে ইনভেস্ট করে ভালো একটা বিজনেস করেন, অথবা বাংলাদেশে পড়ালেখা করেন, চাকরি বাকরি করেন, এই বাংলাদেশে অনেক ভালো। এখানে আসবেন, এসে কি সেই 40 লক্ষ টাকা দিয়ে আসতেছেন, আপনার যখন এই 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা যখন আপনাকে রুজি করতে আপনার অ্যাটলিস্ট ক্যান টেক 10-15 ইয়ার্স প্লাস। আপনি যেখানে আসবেন আপনার তো এই গ্যারান্টি নেই যে আপনার কাগজ হবে কি হবে না, জীবিত ঢুকতে পারবো আমেরিকা, এইটাই বড় কথা। জীবিত ঢুকতে পারবেন কিনা জানি না। আমার এলাকার একটা ছেলে, আমার ক্লাসমেট ছিল, ও আমার এরকম আসছে আঙ্কেল, আমেরিকাতে আসছে এই সেম পথে, যে টাজান ভিসা যে এইভাবে আসছে। আসার পরে আমাদের ইয়েতে এই অ্যারিজোনাতে ছিল, অ্যারিজোনাতে যে ডিসিশনটা ওইখানে ছিল, ওইখান থেকে ওরে 4 মাস পরে বাংলাদেশে ডিপোর্ট করে দিছে স্ট্রেট। ও যে আসলো, ওর প্রায় 35 লক্ষ টাকা খরচ হইলো, প্লাস ওর রাস্তাতে প্রায় 6-7 মাস লাগছে। আমেরিকাতে এসে আর 1 বছর লাইফ থেকে চলে গেল, মানে কিছু করতে পারলো না। প্লাস আসার সময় ও তো পয়সা ছিল না, ওই জায়গা জমি বিক্রি করে আসছে, মনে করছে কি আমেরিকা চলে গেলে হয়তো বা এগুলো কিনে খেতে পারবো, কিন্তু এখন একদম মাটির সাথে মিশে গেছে প্রায়।
জায়গা জমি সবকিছু বিক্রি করে আসছে, এইভাবে আসছে। সো এই বছর আপনারা কেউ আইসেন না, লিগেল ওয়েতে আসেন। থ্যাংক ইউ আঙ্কেল। তো এই যে টার্জান, এটা আসলে নাম একটা জাস্ট নিক নেম, টার্জান ভিসা। তো ওই যে আঙ্কেল বললো যে টার্জান ভিসা নামে কোনো ভিসা নেই, যেহেতু তারা জঙ্গল দিয়ে ঢুকে আমেরিকাতে, এই জন্য বলে টার্জান ভিসা। তো এখানে আমি প্রায় মিট করি যারা এইভাবে এসছে, কিন্তু তারা কেউ ভয়েসও দিতে চায় না, ফেস তো দেওয়ার প্রশ্নই ওঠে না, তারা ভয়েসও দিতে চায় না, তারা কোনো শেয়ার করতে চায় না বিভিন্ন কারণে। তো যাই হোক, এখন এই যেটা আমরা জানলাম যে এখানে আসতে গেলে, ওইভাবে আসতে গেলে দালালের মাধ্যমে আপনার মানুষ কিন্তু মারা যায় জঙ্গলে, যখন বিশেষ করে জঙ্গলে দালালের হাতে তো মারা যায়। বিভিন্ন গ্রুপ আছে মাফিয়ার, ঠিক মাফিয়া তো এখানে নাই, ড্রাগ লর্ড যারা, ওরা কিডন্যাপ করে, টাকা দাবি করে, আপনার বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েও দেখা গেল সেই টাকা শোধ হলো না। প্রবলেম আছে অনেক, বিভিন্ন ধরনের প্রবলেম। এটা সুপার রিস্কি। বাংলাদেশি টাকা প্রায় 50 লক্ষ টাকা খরচ করে আমেরিকায় এসে আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। কারণ সেই টাকা দিয়ে বাংলাদেশে যদি আপনি সত্যি ট্যালেন্টেড হন, যদি আপনার গুণ থাকে, বাংলাদেশে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আর যার গুণ নাই, সে আমেরিকায় সে ডিসমাঞ্জা ছাড়া আর কী করবেন? ট্যাক্সি চালানো ডিসমাঞ্জা, এই তো, এটা কি লাইফ হলো? যাই হোক, আমি ডিসকারেজ করছি না, আপনারা অবশ্যই আসবেন। আঙ্কেল যেটা বললো, লিগাল ওয়েতে আসুন, স্টুডেন্ট ভিসে আসা যায়, সেটা সবচেয়ে ভালো ওয়ে। আপনি এখানে পড়াশোনা করবেন, একটা উন্নত শিক্ষা পেলেন, এবং এদেশে থাকার একটা অপরচুনিটি হবে এক সময়। আর বিশেষ করে বলছি, যারা বাংলাদেশের দালালের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় আমেরিকা আসেন ফ্যামিলি নিয়ে, আসলে দালাল কিন্তু আপনাদেরকে ভিসায় কোনো হেল্পই করতে পারে না। তারা শুধু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেয়। সেই ফর্ম ফিল আপ করার জন্য তারা আপনাকে এমনভাবে কথা বলবে যেন তারাই ভিসাটা দিয়ে দিচ্ছে। আসলে তারা শুধুমাত্র ফর্ম ফিল আপ করে আপনাকে হেল্প করে, এবং আপনি ভিসা পাবেন আপনার যোগ্যতায়। অথচ তারা আপনার কাছ থেকে 30-35 লাখ টাকা নিয়ে নেবে এবং প্রমিস করে যে ও নিউ ইয়র্কে আমার আত্মীয়-স্বজন আছে, তারা আপনার চাকরি দিয়ে দিবে, থাকার ব্যবস্থা করবে। কোনো গ্যারান্টি নাই। 99% চান্স তারা কিছুই করবে না। আপনি আমেরিকায় এসে এখন বউ বাচ্চা নিয়ে আপনি কই যাবেন? আপনি হোটেলে কয়দিন থাকবেন? আপনি হোটেলে 1 সপ্তাহ থাকলে তো আপনার $1000 চলে যাবে। আর এখন ভিজিট ভিসায় ফ্যামিলি নিয়ে আসা, এটা দিস ইজ টেরাবল। কারণ আপনার ছেলে মেয়ে নিয়ে আসবেন, থাকার জায়গা নাই, আপনি কি খাবেন? চাকরি বাকরি তো পাবেন, ডিশ ওয়াশারের চাকরি, আপনাকে ঘন্টা $4-5 করে দেবে, সেটা তো আপনি বাসা ভাড়াও পাবেন না। আর বাসা ভাড়া তো আপনি পাবেনই না, কারণ এখানে বাসা ভাড়া পেতে হলে আপনার ক্রেডিট চেক হবে, আপনার অনেক কিছু ব্যাপার আছে, আপনার চাকরি আছে কিনা প্রমাণ করতে হবে, আপনার কাজে সেটা ডিফিকাল্ট। তখন আপনার থাকতে হবে কোনো বাঙালির যদি বেসমেন্টে জায়গা থাকে, সেখানে আপনাকে সে থাকতে দিবে, ওখানে আপনি থাকবেন। তো এটা কোনো লাইফ হলো না। বাংলাদেশে অনেকেরই গাড়ি বাড়ি আছে, সেগুলো বিক্রি করে আমেরিকা চলে আসে, যে ওকে চলে আসলাম। সেটা যদি আসতে চান, যে হাজব্যান্ড, সে একা আসলে সবচেয়ে ভালো হয়। সে একা এসে তারপর আপনি কোনো একটা কিছু ব্যবস্থা করে তারপর ফ্যামিলি নিয়ে আসলেন। কিন্তু এইভাবে ট্যুরিস্ট ভিসায় সমস্ত ফ্যামিলি নিয়ে এসে আপনি পানিতে পড়ে যাবেন। সো বি কেয়ারফুল। আবারও বলি, সবচেয়ে ভালো হয় ফ্যামিলির যে কোনো একজন এসে প্রথমে দেখো কেমন, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যায় তখন। কিন্তু একবারে এসে পড়ে গাড়ি বাড়ি সব বিক্রি করে তারপর এখানে এসে, এটা বিরাট একটা অ্যাবসলিউটলি নো। আর যাই হোক, লিগালি আসুন আপনারা, উই আর ওয়েলকাম টু আমেরিকা। অনেকে এখানে এসে পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়। আসলে ফ্যামিলি হিসেবে আসলে ওইটাই একমাত্র ওয়ে, পলিটিক্যাল অ্যাসাইলাম। কিন্তু বাংলাদেশের সাথে তো, বাংলাদেশ সরকারের সাথে আমেরিকান গভর্নমেন্টের ভালো রিলেশনশিপ, ভালো আন্ডারস্ট্যান্ডিং, কারণ সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়াটাও একটু ডিফিকাল্ট। যদি এমন হতো যে যেখানে বাংলাদেশে বোমাবাজি হচ্ছে রোজ, দিন রাত পুলিশ রাষ্ট্র, আপনার কোনো স্বাধীনতা নাই, আপনি কথা বললে আপনাকে জেলে ঢুকে দেয়, মেরে ফেলে, সেই সব সিচুয়েশন তো এখন বাংলাদেশে নাই। সেটা থাকলে পলিটিক্যাল অ্যাসাইলাম একটা ইস্যু, মানে নেওয়া যায়। কিন্তু এখন এটাও খুবই ডিফিকাল্ট। যাই হোক, আপনাদের সবার জন্য দোয়া করি আপনাদের মনের আশা পূর্ণ হোক, বাট জাস্ট বি কেয়ারফুল। ওয়েলকাম টু টেনেসি। আমরা টেনেসিতে এইমাত্র এন্টার করলাম। আর বিউটিফুল একটা স্টেট, চারিদিকে পাহাড়, আপনার সবুজ আর সবুজ, ইটস জাস্ট বিউটিফুল। আপনারা দেখবেন, এবং আই এম শিওর ইউ উইল এগ্রি উইথ মি টু। আচ্ছা, আমরা ওই পাহাড়ের উপরে যাচ্ছি, ওই হাহারত যে সাইডটা আপনার আলামার যে যেটা। আচ্ছা, Chattanooga, Tennessee.
যাচ্ছি পাহাড়ের উপরে। আমরা রুবি ফলস পৌঁছে গেছি, আর আমাদের পাশে পাহাড়ের নিচে যে নদী দেখতে পাচ্ছেন সেটা হলো টেনেসি রিভার। আমরা যাচ্ছি টাওয়ারে। আমরা এখন টাওয়ারের উপরে। এ হলো টেনেসি রিভার, আর পিছনে দেখতে পাচ্ছেন চারটা নৌকা, টেনেসি। এখানে সবাই ওয়েট করতে হবে, আমাদের গাইড আমাদের সাথে মিট করবে এখানে। অ্যামেথিস্ট, এই বড় পাথরটার দাম $2500। হিউজ, এটা প্রায় 2 ফিট উঁচু। এটা মাটির 260 ফিট নিচে একটা কেভ। আমি সেখানে আসছি এখন। It's like nothing, right? Nothing like it. আমাকে মৃদুল আলু টিলার কথা বলছিল। আলু টিলা মনে হয় কি মানে ওই বাসার মধ্যে মাটির 260 ফিট নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটা সিলিং, এটা সিলিং হাত দিয়ে ধরা যায়। সো এটা সিলিং কিন্তু একেবারেই নিচে, 6 ফিট উঁচু সিলিং, তার মানে হাত দিয়ে ধরা যায়। 6 ফিট, হ্যাঁ 6 feet 2-3 inches মেবি। কিন্তু এখানে যেহেতু বাতাস পাম্প করা হচ্ছে, কাজে ক্লস্ট্রোফোবিক অথবা এই ধরনের কিছু মনে হচ্ছে না। বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা। এই যে হাত দিয়ে ধরা যায় সিলিং। অ্যানাদার ট্যুর গ্রুপ যাচ্ছে। নিচে একটা ছোট খালের মতো, এই কেভের ভিতরে, মাটি এত নিচে। এরকম ন্যারো রাস্তা দিয়েই যারা এটাকে আবিষ্কার করেছে এসেছিল ক্রল করে। Yep, it's this flat one there. Sure. I can do that. এখানে প্রথম দাঁড়াতে পারছি। Right hand side, guys. Okay. Up there with money. Yeah, we don't have to. কেভের ভিতর দিয়ে আমরা ছুটে চলেছি। এটাকে ছুটে চলা বলা যায় না, আমরা বেয়ারলি হেঁটে যাচ্ছি। অ্যামেজিং কেভ সিস্টেম। আমি পেনসিলভেনিয়ার কেভেও গিয়েছি,
এরকম মনে হয়নি। দিস ইজ ডিফারেন্ট, সব হেভি ডিফারেন্ট। ঝুলে আছে স্যান্ডেলিয়ারের মতো, সেগুলো হলো স্যালাকটাইট। এগুলো 100 বছর মাত্র 1 ইঞ্চি বড় হয়। এটা হলো স্যালাকমাইট, যেটা মাটি থেকে হয়, আর যেটা উপর থেকে হয় সেটা হলো স্যালাকটাইট। যাই হোক, এগুলো 100 বছরের মাত্র 1 ইঞ্চি বড় হয়। আর এগুলো তৈরি হয় পানি যখন ফোঁটা ফোঁটা পড়ে, সেই পানি এবং তার সাথে যে মিনারেল আছে সেটা জমে এই স্যালাকটাইট, স্যালাকমাইট এগুলো তৈরি হয়। সিলিং থেকে যেগুলো ঝুলে থাকে সেটা স্যালাকটাইট। আগে বলেছি ভিতরে খুবই কমফোর্টেবল, কারণ বাইরে থেকে বাতাস পাম্প করা হচ্ছে এই টানেলগুলোতে। Back of a donkey. Right? Oh, back of a donkey. That's why they call it donkey. Okay. এখানে টানেল এত ন্যারো যে একবারে মাত্র একটা মানুষ হেঁটে যেতে পারে। তো যেখানে একটু চড়া আছে আমরা সেখানে অপেক্ষা করি, এবং তখন অন্য গ্রুপ যারা ফিরে যাচ্ছে তারা খুব শৃঙ্খলভাবে ফিরে যায়। কোনো তাড়াহুড়ো নাই, যাতাযাতি সেরকম কোনো কিছুই নাই, খুবই শৃঙ্খলভাবে যাচ্ছে সবাই। ভীষণ ন্যারো, মাত্র একটা মানুষ কোনো হয়ে যেতে পারে। শুনতে পাচ্ছেন ওয়াটারফল। আমরা এখন মাটির 1100 ফিট নিচে আছি, এবং এই পানির যে ওয়াটারফল, এই পানির টেম্পারেচার হলো 1.4 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি ফারেনহাইট রাফলি স্পিকিং। অনেক বেশি ডার্ক, এত বেশি ডার্ক যে আসলে কিছু দেখা যাচ্ছে না। এই পানি অলমোস্ট ফ্রিজিং ঠান্ডা, আর পানি আসছে উপর থেকে, অনেক উপর থেকে, প্রায় 1000 ফিট 1100 ফিট উপর থেকে, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, ক্যামেরায় ওঠে না। তারাই মাত্র লাইট জ্বালিয়ে দিল। ওয়াও, সুবহানাল্লাহ। মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কোনো রূপকথার গল্পে মনে হয় এরকম কিছু পড়ি নাই। ইট ইজ ট্রুলি ব্রেথটেকিং, ইট ইজ জাস্ট অ্যামেজিং। আল্লাহর কি অপূর্ব লীলা, আনবিলিভেবল, সুবহানাল্লাহ।
পাহাড়ের 1100 ফিট নিচে আমরা এখন, আর সেখানে এই জলপ্রপাত। ইটস অ্যামেজিং। লিও ল্যাম্বার্ট যদিও এই কেভের বর্তমান সময়ের আবিষ্কারক, কিন্তু এর আগেও এটা কেউ একজন এসেছিল এবং সে লিও ল্যাম্বার্ট এটা লোককথা শুনে খুঁজতে বের হয়েছিল যে এই কেভটা কোথায় আছে এবং খুঁজে দেখি। যখন সে খুঁজে পেয়েছে, তার যে এন্ট্রেন্স ছিল সেই এন্ট্রেন্স রেলওয়ে কোম্পানি সিল মেরে দিয়েছিল যেন অন্য কেউ ঢুকতে না পারে, কারণ এটা তাদের এই এলাকাটা প্রয়োজন। পরে লিও ল্যাম্বার্ট টাকা পয়সা কালেক্ট করে বিভিন্ন ডোনারের কাছ থেকে, ইনভেস্টরের কাছ থেকে টাকা নিয়ে সে এই যে কেভ আছে উপরের জায়গাটা কিনে ফেলে। তারপর সে উপর থেকে গর্ত করে করে লাকিলি, সৌভাগ্যক্রমে সে একটা এই টানেলের মধ্যে, এই টানেলের একটা গর্ত করে একদম টানেলের মধ্যে ঢুকে যায়। ইটস অ্যামেজিং, এটা ইম্পসিবল, এটা মানে প্ল্যান করে আসলে মনে হয় না আসা সম্ভব হতো সেই সময়। হি জাস্ট গট লাকি। এনিওয়ে, তো অ্যামেজিং একটা জায়গা, মাটির নিচে, পাথরের নিচে, 1100 ফিট পাথরের নিচে, প্রায় 250 মিটার মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন, না প্রায় 300 মিটার, 400 মিটার, আসলে কী বলতেছি, অলমোস্ট 400 মিটার ডিপে। আর এই ওয়াটারফলটা হলো 90 ফিট, মানে 30 মিটার লম্বা। ইটস জাস্ট অ্যামেজিং, ব্রেথ টেকিং যে ভিউটা। ওরা ইচ্ছা করে লাইট বন্ধ করে রাখে, তারপর আপনি যখন বলবেন যে আমার এই যে সেখানে লাইট নাই, কিছু নাই, ওই যে ওয়াও করবেন, এটার জন্য ওরা পরে হঠাৎ করে লাইট দেয়। It is, I mean, pleasantly shocking to see that view. It's just unbelievable. Manual door. Yeah, this was an amazing adventure. গতকালকে বলেছিলাম আপনি আসার জন্য আমি আসতে পারলাম। Unbelievable. I mean, রুবি ফলস, এটার যে স্টোরি, যে লিও ল্যাম্বার্ট সে কীভাবে নর্দার্ন স্টেট থেকে সাউদার্ন স্টেটে চলে এসছে, তার সুইট হার্ট, হাই স্কুল সুইট হার্ট রুবির পিছনে পিছনে তারা বিয়ে করেছিল, বাট সে জাস্ট একটা লোকগাথা শুনে এই টানেল খুঁজতে আসে এবং এই ওয়াটারফল খুঁজতে আসে। ইটস জাস্ট অ্যামেজিং। একটা মানুষের স্বপ্নের জন্য, একটা মানুষের চেষ্টায় আমরা সবাই, পৃথিবীর সবাই এখন এটা এনজয় করতে পারছি। Just like the street lights lit this town like a fire in a... এখন আমরা যাচ্ছি রক সিটি গার্ডেন, সেটা আরেকটা অ্যামেজিং একটা জায়গা দেখার জন্য। আমরা রক সিটি চলে এসেছি, টেনেসির চাটানুগাতে। ওয়েলকাম টু রক সিটি। কি আছে এখানে, চলুন যে দেখি। এখানেও $27 পার পারসন, $26.95, তো $27 পার পারসন ঢুকতে, স্টোরে যেতে। ভীষণ উইন্ডি একটা দিন, বিউটিফুল, সানি, খুব একটা ঠান্ডা না, গরম না, কমফোর্টেবল, মেঘলা আকাশ, সাদা সাদা মেঘ, অসাধারণ সুন্দর, একটু উইন্ডি। ট্যাক্স নিয়ে দুইটা টিকিট হলো প্রায় $58, $58, চিপ না, অনেক এক্সপেন্সিভ। রক সিটি গার্ডেন্স।
পাথরের ন্যারো অ্যালি, চিপাগোল লেক। It is really different feeling. Gives you feeling of being in a different place, different world, pretty much. চারদিকে পাথর আর পাহাড়, পাথরের পাহাড়, তার ভিতর দিয়ে এই ন্যারো অ্যালি। আমরা যে টানেল দিয়ে আসলাম সেটা এরকম টানেল, কিন্তু উপরটা খোলা, এই হলো ডিফারেন্স। বৃষ্টি হলে এই জায়গাটা খুব সুন্দর একটা ছোট খালের মতো হয়ে যায়, অ্যাকচুয়ালি খরস্রোতা খালের মতো হয়ে যায়। এটা আরেকটা ন্যারো অ্যালি, এখানে ঢুকা নিষেধ, লিখেছে যে স্টে অন ট্রেল। গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে কেমন লাগবে, আই ক্যান অনলি ইম্যাজিন। এসব দেখে এরকম অবস্থা, গ্র্যান্ড ক্যানিয়ন তো আরও মাইন্ড ব্লোয়িং হবে। ওয়াও, একটা মানুষ কোনো রকমে ঢুকতে পারে। ও মাই গড, সো ন্যারো। It is a Grand Canyon also, huh? Yeah, my god. Grand Canyon. আমাদের কালচারে যেটা পপুলার সেটা হলো এই পাথরের উপরে যে কে ছবি তুলবে, তারপর এই পাথরের উপরে যে ছবি তুলতে হবে, এখানে আমাদের কালচার, দেশি কালচার। এখানে কিন্তু কেউই কাজ করে না, যেখানে আপনার ওঠার কথা না সেখানে কেউ উঠবে না। এটা একটা ম্যানমেড ফোয়ারা, একটা গুহা কেউ বানিয়েছিল থাকার জন্য। রক সিটি গার্ডেন, একটা নৌকা, টেনেসি। এই যে একটা ক্যানিয়নের মতো ছোট ন্যারো, মনে হয় পানি হলে এখানে খালের মতো হয়ে যায়, তার মধ্যে আবার গাছ, চারদিকে পাখি, পাখিদের গান শোনা যাচ্ছে। কত ডিপ, অনেক ডিপ, প্রায় 500 ফিট ডিপ, 600 ফিট ডিপ হবে এখানে। বেশি। এটা একসময় একটা প্রাইভেট এস্টেট ছিল, প্রাইভেট প্রপার্টি ছিল।
এটা ভূত পেতনিদের গল্লি, লিখেছে গবলিনস আন্ডারপাস। আনফরচুনেটলি কোনো পেতনির সাথে দেখা হয় নাই। সামনে আছে পেতনিদের জায়গা একটা। আমি ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু এর যে সত্যিকার সৌন্দর্য সেটা ক্যামেরায় ধরা সম্ভব না, আর জাস্ট নট পসিবল। কিছু জায়গা আছে সেটা ক্যামেরায় আসে না। ছবিটা আমি জুম করে আনলাম, কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, বাট ইট ইজ বিউটিফুল। এখানে এরকম ছোট ছোট ব্রিজ, পাথরের ব্রিজ প্রচুর আছে, যেটা আমরা পার হয়ে আসছি। আমরা একটু আগে এই ন্যারো চিপা গল্লি দিয়ে এসেছিলাম, বেশি ন্যারো, একটা মানুষ কোনো রকমে যেতে পারে। আমি বলেছিলাম একটু আগে যে আমাদের কালচারাল জিনিস সেটা। শেল্টার রক, বর্তমানে শেল্টার নেওয়ার জন্যে মেবি। তো এই জন্য এটার নাম হলো রক সিটি, কারণ এটা সব কিছু পাথর দিয়ে তৈরি। ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট সমস্তায় পাথরের তৈরি। আর আচ্ছা, ইট গিভস ইউ ডিফারেন্ট ফিল, কারণ এটা শুধু যে পাথর তাই না, চারিদিকে সবুজ। আচ্ছা, এটা হলো আমাদের রাঙামাটির মতো একটা সুইং ব্রিজ। তো এখানে যাওয়ার দুইটা অপশন ছিল, একটা ছিল ওই যে ডান দিকে পাথরের ব্রিজ, আর এই দিকে সুইং ব্রিজ। বিউটিফুল ভিউ অফ Chattanooga. এই দুইটা পুরাই পাগল। পাগলের শাকুনারিস না বললে যা করে, ওরা দুজন তাই করছে। সামনে মেয়েটা বিশেষ করে সমানে লাফালাফি করছে ছোট বাচ্চাদের মতো, শেকু ঝাঁকাচ্ছে। ও মাই গড, পুরাই পাগল। আরে আনবিলিভেবল। What a view. এই কর্নারের নাম হলো লাভার্স লিপ, মানে ভালোবাসার মানুষ কি লাভ দিয়ে পড়ে গিয়েছিল, সুইসাইডাল। That corner is called Lover's Lip, Rock City Garden, Chattanooga, Tennessee. এখান থেকে 7টা স্টেট দেখা যায়: টেনেসি, কেন্টাকি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, আলাবামা। 7টা ডিফারেন্ট স্টেটের ভিউ পাচ্ছি আমরা এখান থেকে। রক সিটি তাদের স্বপ্ন ছিল, ফ্রিডা কার্টার অ্যান্ড গার্নেট কার্টার। What an amazing view. Truly unbelievable. Chattanooga, Tennessee. A beautiful place to be. যেখানে যান এরকম ট্রাশবিন আছে, যেন কাউকে বাধ্য হয়ে মাটিতে ময়লা ফেলতে না হয়। আমরা যাচ্ছি এখন ফেয়ারিল্যান্ড ক্যাবার্নে। আর চিপাগুলির নাম দিয়েছে ফ্যাট ম্যান স্কুইজ,
মানে যারা স্বাস্থ্য ভালো মোটা তারা এখানে চাপাচাপি করে যেতে হবে। We're going through Fat Man's Squeeze or Fat Man's Squeeze in Rock City Garden, Chattanooga, Georgia. I mean Tennessee. চিপাগল্লি কারে কয়? My God. Holy crap. ঢাকার চিপাগুলির চাইতেও চিপা। My God. Holy crap. Oh crap. আবার উপরে একটু খোলা আছে, কাজে এটা সুড়ঙ্গ বলা যায় না, এটা গল্লি। আও, আমার শার্টটার ঘষা কেমন ছিলে গেছে। I'm a fat man, I know. Hard to believe, but I'm a fat man. সামনে আরেকটা ন্যারো অ্যালি নাকি? যাই হোক, ফ্যাট ম্যান স্কুইজ পার হয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। It was, I had to squeeze, so I'm a little bit fat. ওই যে একটু আগে আমরা এই ব্রিজ দিয়ে গিয়েছিলাম, আর নিচে এই স্ট্যাচুটা একটা হাতে একটা পাখি। তুমি জানো এই দেশের অনেক বিভিন্ন মাকে বলে মা, পৃথিবীর বিভিন্ন দেশের, চাইনিজ হোক অথবা আমেরিকান, অনেকে কিন্তু মাকে মা বলে। আমরা মনে করি মা আম্মা শুধু বাংলাদেশি, অ্যাকচুয়ালি এটা পৃথিবী বিশ্বজুড়েই মা ডাকটা কিন্তু মায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন ভাষায়। ও আরেকটা গল্লি। তো এখান দিয়ে একটা ওয়াটারফল ছিল, এটা ম্যানমেড, ন্যাচারাল ওয়াটারফল না, এটা মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। তো এখানে জানালার মধ্যে বিভিন্ন রঙিন কাচ এবং লাগিয়েছে যেন এর পাশে রেইনবোর মতো কালার হয়, এই জন্য এর নাম হলো রেইনবো হল। রেইনবো হল, রেইনবো হল, টাংটাই হয়ে যায়। আবার আরেকটা কেভ, এটা একটু বেশি অন্ধকার। আরে বাবা, বিরাট একটা পাথরের চাই। ওয়াও, এটা 1000 টন পাথর, একটা এটা আলাদা একটা পাথর, এটাতে ছাদ বানানো হয়েছে 100 টন না 1000 টন ওজনের। ওয়াও, রূপকথা রাজ্যে চলে এসেছি। একটা গল্প পড়েছিলাম ছোটবেলা, যে সেখানে একটা সিটি আছে, সেখানে সব মানুষ পাথর হয়ে গিয়েছে। তো রাজকুমারকে সেখানে যেয়ে তাদেরকে মুক্ত করতে হবে। এখানে এসে আমার সেই রূপকথা গল্পের কথা মনে পড়ে গেল, মনে হলো আমরা সেই পাথরের রাজ্যে চলে এসেছি। ওয়াও, লাইট দিয়ে এরকম ডিজাইন করা হয়েছে। আলপনা আঁকতে হয়নি, লাইটের আলপনা।
আর একটা ছোট ফাউন্টেন, এগুলো সব ম্যানমেড। এখন আসলাম আমরা রূপকথার টানেলে ও রূপকথার গুহায়। পাথরগুলি খুবই চকচকে, রূপকথার রাজ্যে যেমন হওয়ার কথা। ওয়াও, ভীষণ শার্প ন্যাচারাল ক্রিস্টাল। যেটা আমাদের বাংলাদেশের রূপকথা হবে না, এটা হবে আমেরিকান রূপকথা, আমেরিকান ফেয়ারি টেল। টানেলের শেষ মাথা থেকে ঠান্ডা বাতাস ভিতরে আসছে, খুবই রিফ্রেশিং। কই জিন ভূতের কেউ হইতে পারে, ফেয়ারি কেভ কেমনে হয় আর না। আর এটা মানে ভূতের গল্লি। মা তার ছেলেকে রূপকথার গল্প পড়ে শোনাচ্ছেন ফায়ারের পাশে, ফায়ার প্লেসের সামনে তারা বসে বসে গল্প শুনছে। তারা ঘুমাচ্ছে আর এই স্বপ্নপুরীরা এসে তাদের স্বপ্ন দেখাচ্ছে। না জানি সে কার স্বপ্ন দেখে। হ্যাঁ বাচ্চা, ঘরে আসো, মজার মজার ক্যান্ডি কুকি খেতে দিব। ইয়েস, ক্ষুধা লেগেছে, কি খেতে চাও? আসো আসো, ভিতরে আসো। রিপ ভ্যান উইঙ্কল। Yep. Run, dear, run. Run for your life. এটা কি কেউ, এই গল্পটা কেউ জানে নাকি? Mother Goose.
জ্যাক বিনিম্বো। আমেরিকান রূপকথার বিভিন্ন ক্যারেক্টার, সব গল্পগুলোকে এখানে ছোট ছোট করে হলে তুলে ধরা হয়েছে। নট ব্যাড, ছোটো বাচ্চারা এনজয় করবে। আমাদের রক সিটি ট্যুর আমাদের রক সিটি ট্যুর এখানেই শেষ। আর তো আমরা সকাল থেকে 2টা মেইন অ্যাট্রাকশন টেনেসির এনজয় করলাম, চ্যাটানুগার, এবং এটা খুবই এনজয়েবল ছিল। আমি নিজে থেকে একলা আসলে এটা হয় না, একা একা বেড়ানো হয় না। মৃদুল আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আর আমাকে মৃদুল আঙ্কেল বলেছিল যে আঙ্কেল আপনি কেন ভেঙে ভেঙে দিচ্ছেন না, কারণ এই দিনের ব্লগটা আসলে ইজিলি 2-3টা ব্লগে ভাঙা যেত। কিন্তু আমি যেহেতু এত ব্লগ করব এই নেক্সট 40 ডেজ, 5 দিন পার হয়ে গেছে, যে এটা ভেঙে ভেঙে করলে আগামী 6 মাসেও এই ব্লগগুলি রিলিজ করা সম্ভব হবে না। কাজেই আমি একবারই করি, আর একটু লম্বা ব্লগ হবে, কিন্তু আপনারা এনজয় করবেন। আর যদি মনে করেন বেশি লম্বা, ভেঙে ভেঙে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আঙ্কেল কিছু বলবো? থ্যাংক ইউ আঙ্কেল আসার জন্য, আপনার আশা আমিও আসতে পারলাম এদিকে। থ্যাংক ইউ আঙ্কেল আসার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আঙ্কেল। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি আজ বিকেলেই লুইজিয়ানার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।